আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধ চালিয়ে যেতে কিছু ইসরায়েলি সেনার অস্বীকৃতি। জানিয়ে দিব হামাস সব শর্তে সম্মত হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোট নাই বলছে নেতানিয়াহু। আরো জানিয়ে দিব ট্রাম্পের চাপে কেন গাজায় যুদ্ধবিরতি মানলেন নেতানিয়াহু। এবং আরো থাকছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে পদত্যাগ করার হুমকি ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীর। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চান জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজায় যুদ্ধ চালিয়ে যেতে কিছু ইসরায়েলি সেনার অস্বীকৃতি। 2023 সালের নভেম্বরে ইসরায়েলি সেনা কর্মকর্তা ইতামার ভেক্স যখন গাজায় প্রবেশ করেন তখন ভিন্ন এক চিত্র দেখেন। যখন যুদ্ধ এগোচ্ছিলেন ততই তিনি মানুষের জীবনের মূল্য কমতে দেখছেন বলে জানান। প্রথমে তিনি ভেবেছিল প্রাথমিক শক্তি প্রয়োগের উভয় পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসতে পারে, কিন্তু চিত্র ভিন্ন। এদিকে গাজায় চালানো আগ্রাসনের জন্য অনুশোচনায় ভুগছে ইসরায়েলি সেনারা। ইতামার ভেক্স ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হাতে নিরস্ত্র এক ফিলিস্তিনি কিশোরকে হত্যার চিত্র মনে গেঁথে গেছে তার। এমন তথ্যই উঠে এসেছে এপির প্রতিবেদনে। ভিক্স জানায়, গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণে বাফার জোনে কোনো অনুমোদিত ব্যক্তি প্রবেশ করে তাকে গুলি করার নির্দেশনা দেওয়া হয়। তিনি সেখানে অন্তত 12 জনকে হত্যা করতে দেখছেন, কিন্তু এই কিশোরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে তিনি ভুলতে পারছেন না। 28 বছর বয়সী ইয়তম ভিক্স বলেন, তার মারা যাওয়াটা ছিল একটি বৃহত্তর গল্পের অংশ, যেখানে থাকা এবং ফিলিস্তিনিদের মানুষের হিসেবে না দেখার নীতি অংশ নিয়েছেন। এই কিশোর মারা গিয়েছিল। ভিক্স বলেন, গত আগস্টে সেদিন ওই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করা হয়। সেদিন ইসরায়েলি সেনারা তাকে থামাতে বলে চিৎকার করে এবং তার পায়ে সতর্কতামূলক গুলি ছোড়ে, কিন্তু সে নড়াচড়া করতে থাকে। গাজায় উত্তর ও দক্ষিণাঞ্চলে বিভক্তকারী রাস্তার নেচারিং করিডোর বাফার জোনে ঢোকার সময় অনেক নিহত হয়েছে। গাজায় 15 মাসের সংঘর্ষের বিরুদ্ধে কথা বলা এবং দায়িত্ব পালন করতে অস্বীকার করা ইসরায়েলি সেনাদের মধ্যে ভিক্স একজন। এসব ইসরায়েলি সেনারা বলছে তারা এমন কিছু দেখছে বা করছে যার নৈতিক সীমা অতিক্রম করছে। 27 বছর বয়সী চিকিৎসক ইউভাল গ্রিন গত জানুয়ারিতে গাজায় প্রায় 2 মাস কাটানোর পর পদত্যাগ করেন। তিনি বলেন, সৈন্যরা বাড়িঘর অপবিত্র করছে, মেডিকেল জরুরি অবস্থার জন্য তৈরি কালো মার্কার ব্যবহার করে গ্রাফিতি লিখছে এবং বাড়িঘর লুট করছে। কয়েকজন সেনা এএপিকে বলছে, গাজায় তারা যা দেখছে তা হজম করতে কষ্ট হচ্ছে। অন্যরা এতটাই ক্ষুব্ধ হয়ে পড়ছিল যে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইসরায়েলি সেনাদের কেউ কেউ বলেন তারা অনুশোচনা বোধ করছেন, দ্বন্দ্বের মধ্যে আছেন, যা দেখছেন জানিয়ে বন্ধু বান্ধব এবং স্বজনদের সঙ্গে কথা বলা নিয়ে নিজেদের শান্ত করার চেষ্টা করছেন। হামাস সব শর্তে সম্মত হওয়ার পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোট নাই বলছে নেতানিয়াহু। হামাসের সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি ভোটাভুটির আয়োজন করবে না ইসরায়েলি মন্ত্রিসভা। দেশটির অভিযোগে হামাস শেষ মুহূর্তে চুক্তির কিছু নতুন বিষয় যুক্ত করতে চাইছে। গতকাল বৃহস্পতিবার সকালে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভার ভোটাভুটি হওয়ার কথা ছিল, কিন্তু ভোটাভুটির কয়েক ঘন্টা আগে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানায় ভোট স্থগিত করা হয়েছে। ভোটে আগের দিন গত বুধবার ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সম্ভাবনা ছিল। নেতানিয়াহু ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলছেন, সম্পূর্ণ করা হয়নি, এমন একটি অংশ যুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুসারে আগামী রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। বুধবার সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিল জসিম আল থারি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করছে। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে 15 মাস পর হওয়া এই যুদ্ধবিরতিতে মূল মধ্যস্থকারী ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। ইসরায়েলের আলোচকরা দোহায় যুদ্ধবিরতি চুক্তি সম্মত হলে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা এবং সরকার অনুমোদন না করা পর্যন্ত তা কার্যকর হবে না। ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন নিয়ে ভোট বিলম্বিত করার ঘোষণার পর হামাস বলছে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু বিবিসির ধারণা হামাস
হামাস চুক্তিতে সামান্য কিছু যুক্ত করতে চায়। চুক্তি অনুযায়ী ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি কয়েদিদের মুক্তি দেওয়ার যে তালিকা করা হয়েছে সেখানে নিজেদের কিছু সদস্যের নাম যোগ করতে চায় হামাস। যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভা বিলম্বিত হওয়ার ঘোষণাটি এমন এক সময় এলো যখন গতকাল দেশটির হামলায় গাজায় ৮০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গতকাল সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কয়েক ঘন্টা আগে এক বিবৃতিতে নেতানিয়াহু অভিযোগ করছে হামাস শেষ মুহূর্তে ছাড় জোর করে আদায় করার চেষ্টা করছে, তাই হামাস সব শর্ত সম্মত হওয়ার পর্যন্ত মন্ত্রিসভার ভোটাভুটি অনুষ্ঠিত হবে না। ট্রাম্পের চাপে কেন গাজায় যুদ্ধবিরতি মানলেন নেতানিয়াহু? কাতারের গত বুধবার আনুষ্ঠানিক ঘোষণার পর এটা এখন নিশ্চিত যে ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মির মুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে। এখন ইসরায়েলের অভ্যন্তরে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হলে আশা করা যায় যে রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে, শুরু হবে জিম্মিদের মুক্তি দেওয়া। রোববারই নারী জিম্মিদের ছোট একটি দল ইসরায়েলে ফেরত আসবে, আর ঘটনাটি ঘটবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক আগের দিন, যেমনটি তিনি চেয়েছেন। দুই মধ্যস্থকারী মিশর ও কাতার সহ ইসরায়েল ও হামাসের উপর তিনি প্রবল চাপ প্রয়োগ করায় অবশেষে 15 মাসব্যাপী যুদ্ধের একটা বিরতি ঘটনা ঘটছে। অনেক মূল্যের বিনিময়ে এই সুখবরটা আসছে। জিম্মিদের অবস্থা তেমন সুবিধা নয়। 2023 সালের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতি যে কয়জন জিম্মি ফেরত এসেছিল তাদের অবস্থা আমরা তখন দেখেছি। মাত্র 50 দিনে তাদের শোচনীয় দশা হয়েছিল, আর এখন তো পরিস্থিতি বেশ গুরুতর। জিম্মিদের অনেকেই 7 অক্টোবর তো বটেই, তারপর থেকে বন্দী দশায় ব্যাপক নির্যাতনের মধ্য দিয়ে দিনগুলো অতিবাহিত করছে। তাই ফিরে আসার পর তাদের যথেষ্ট সময় দিতে হবে ধীরে ধীরে সামনে ওঠার জন্য। ট্রাম্প তার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও যুদ্ধবিরতি সমঝোতার প্রতিক্রিয়া যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ দিতে হয়। ইসরায়েলি সেনা ও কমান্ডার যারা গাজা, লেবানন এবং অন্যান্য রণাঙ্গনের সাহসের সঙ্গে যুদ্ধ করছে এবং 1 বছর 3 মাস ধরে, তাদের সবার আগে ধন্যবাদ প্রাপ্য। এই ছিল প্রাপ্য ইসরায়েলের ইতিহাসে কঠিনতম। জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্য অর্জনের লড়াই তারা অনেকেই প্রাণ দিয়েছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে পদত্যাগ করার হুমকি ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীর। ইসরায়েলি কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির হুঁশিয়ারি দিয়ে বলছেন গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলে তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন। বৃহস্পতিবার তিনি এই হুঁশিয়ারি দেন। গাজায় যুদ্ধবিরতি তিনি ঘোর বিরোধী। বেন গাভির একটি টেলিভিশনে পাঠানো এক বিবৃতিতে বলছেন যে চুক্তি হতে যাচ্ছে তা অত্যন্ত বেপরোয়া চুক্তি। এই চুক্তি হলো কয়েকশো ফিলিস্তিনি যোদ্ধা মুক্তি পাবে। এছাড়া গাজায় কৌশলগত এলাকা সেনা প্রত্যাহার করা হলে যুদ্ধের অর্জনগুলো মুছে যাবে এবং হামাস অপরাজিত থেকে যাবে। তিনি আরো বলছেন যদি এই দায়িত্ব জ্ঞানহীন চুক্তিটি মন্ত্রিসভার অনুমোদিত এবং বাস্তবায়িত হয় তাহলে আমরা ইহুদি শক্তির সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেব। এর আগে বেন গাভির চলতি সপ্তাহে অর্থমন্ত্রী বেজালেল স্টোরিসকে যুদ্ধবিরতি চুক্তি রোধ করার শেষ প্রচেষ্টার সাথে তাকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের 120 আসনের নেসেটে বেন গাভিরের দলের আসন সংখ্যা মাত্র 6টি। তারা সবাই পদত্যাগ করলেও নেতানিয়াহুর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে। এর আগে দীর্ঘ 15 মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ও ইসরায়েল। আগামী 19 জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। সূত্র বাসস। ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চান জেলেনস্কি। আগামী ফেব্রুয়ারি মাসে রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্ণ হবে। তবে এর আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আসন্ন ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। এই সপ্তাহে ওয়ারশে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিযোগের জন্য অপেক্ষা করছি। আমরা মনে হয় গোটা বিশ্বই অপেক্ষা, কারণ বিশ্বের স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র একটি কৌশলগত সহযোগী রাষ্ট্র। জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে এই যুদ্ধে ইউক্রেনের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় দাতা দেশ বলে বর্ণনা করেন এবং শক্তির মাধ্যমে শান্তি, এই নীতির ভিত্তিতে সহযোগিতা আরো গভীর করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন। তিনি আরো বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের জন্য তার সরকার ইতিমধ্যে ওয়াশিংটনের সঙ্গে যোগ করছেন। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ আলোচনা বিস্তারিত ব্যাপারে আমাদের টিম কাজ করছে। আমরা এই যুদ্ধ শেষ করতে চাই, তবে যথার্থ